ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা কেন? কোথায় গেল এত নিরাপত্তা? কে এই হামলাকারী ক্রুকস? জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন হলে হামলা হবে ইউরোপে, হুঁশিয়ারি রাশিয়ার। নির্দোষ প্রমাণের পরও এখনো কেন বন্দী ইমরান খান? কি আছে তার ভাগ্যে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকার মতো এত নিরাপত্তার দেশে কিভাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করা হলো সে প্রশ্নে তোলপাড় গোটা যুক্তরাষ্ট্র। কড়া নিরাপত্তার চাদর ভেদ করে কিভাবে এই হত্যা চেষ্টা হলো তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বড় প্রশ্নের মুখে পড়েছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। প্রশ্ন উঠেছে, 20 বছর বয়সী হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকস কেন ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছেন? কি ছিল তার উদ্দেশ্য? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। অবিশ্বাস্য ও বিরল এক হামলার সাক্ষী হল যুক্তরাষ্ট্র। নির্বাচনী সভায় সর্বোচ্চ নিরাপত্তার বলয় ভেঙে জনসম্মুখে গুলি করা হল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। হামলার এ ঘটনায় পরপর 3টি গুলির শব্দ শোনা যায়। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে। অনেকটা সিনেম্যাটিক স্টাইলে তার উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার পেনসিলভেনিয়ায় জনসভায় বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাইডেন প্রশাসনের সমালোচনা করছিলেন তিনি। এমন সময়ই পরপর গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে সাবেক এই প্রেসিডেন্ট নিচে লুটিয়ে পড়ে নিজেকে আড়াল করেন। এ সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা তার পাশেই ছিলেন। এরপর তাকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। ট্রাম্পকে যখন ধরে স্টেজ থেকে নামানো হচ্ছে সেই সময়ই কানের পাশে গালে রক্ত লক্ষ্য করা যায়। স্টেজ থেকে নামানোর সময় তিনি হাত উঁচিয়ে ও মুঠো করে ফাইট ফাইট বলে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন। ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর পরপরই পাল্টা জবাব দেয় পুলিশ। পুলিশের গুলিতে শুটার ও তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের মৃত্যু হয়েছে। ঘটনা প্রসঙ্গে ট্রাম্প পরে সামাজিক মাধ্যমে লিখেছেন, আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। গুলি আমার কান ঘেঁষে বেরিয়ে গেছে। গুলিতে ডান কানের উপরের দিকে চামড়া ছিঁড়ে গিয়েছে। ট্রাম্পের প্রচার শিবির বলছে ট্রাম্পকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে আঘাতটি গুরুতর নয়, এখন তিনি সুস্থ আছেন। আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে নির্বাচনী সভার 200 থেকে 300 ফুট দূর থেকে ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে এতে AR স্টাইলের রাইফেল ব্যবহার করা হয়েছে। তবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন হামলাকারী সমাবেশ স্থলের আনুমানিক 50 ফুট দূরের একটি ভবনের ছাদ থেকে গুলি চালিয়েছে। ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সেই সন্দেহভাজন হামলাকারী। আরেক প্রত্যক্ষদর্শী জানান এক ব্যক্তিকে কাছের একটি ভবনের ছাদে হামাগুড়ি দিতে দেখেছিলেন একজন। তার হাতে রাইফেলও দেখেছিলেন তিনি। নিরাপত্তা বাহিনীকে সতর্ক করার আগেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন ওই হামলাকারী। ট্রাম্পের উপর হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে ওই বন্দুকধারীর নাম থমাস ম্যাথিউ ক্রুক, যার বয়স 20 বছর। তিনি পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। তবে এর বেশি কিছু এখন পর্যন্ত জানানো হয়নি। হামলার এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন জড়িত কিনা সেটি নিয়ে জোর গুঞ্জন উঠেছে। রিপাবলিকান সিনেটর JD ভ্যান্স ট্রাম্পের উপর গুলির ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। ট্রাম্পের সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থী JD ভ্যান্স বলেন, ট্রাম্পের প্রতি বাইডেনের আক্রমণাত্মক ভাষা ব্যবহারের ফলে এই ধরনের ঘটনা ঘটেছে। যদিও ট্রাম্পের উপর হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমেরিকায় এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই ঘটনার নিন্দা জানাতে হবে। জানা গেছে এই ঘটনার পর ট্রাম্পের সঙ্গে কথাও বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। সাবেক প্রেসিডেন্টের ওপর এমন হামলায় রীতিমতো অবাক হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে তিনি লিখেছেন, আমি হতবাক ও দুঃখিত, কৃতজ্ঞ যে তিনি নিরাপদে আছেন। দেশের বর্তমান প্রেসিডেন্ট যেমনটা বলেছেন, আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই এবং আমাদের সকলকে অবশ্যই এর নিন্দা করতে হবে। মূলত আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প। নির্বাচনের প্রচারে শনিবার বাটলার শহরে গিয়েছিলেন তিনি। সেখানে অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে ওঠার পরই এক পর্যায়ে এই হামলার ঘটনা ঘটে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার পর থেকেই প্রশ্ন উঠেছে, কে এই 20 বছর বয়সী হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকস?
কেন সেই হামলা চালালো, তার উদ্দেশ্য কি? কেন কি উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি করেছে ক্রুকস তা এখনো স্পষ্ট নয়। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে হামলার পেছনের কারণ খতিয়ে দেখছে তারা। এফবিআই জানিয়েছে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকার বাসিন্দা ছিলেন এই তরুণ। পেনসিলভানিয়ার বাটলার এলাকায় যেখানে ট্রাম্প বক্তব্য দিচ্ছিলেন সেখান থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে বসবাস করতেন হামলাকারী ক্রুকস। এ ঘটনার পর তার বাড়ির চারপাশ ঘিরে রেখেছে পুলিশ। এফবিআই জানিয়েছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ক্রুকস। এই নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হয়েছেন ক্রুকস। হামলা চালানোর সময় তার হাতে AR-15 আধা স্বয়ংক্রিয় রাইফেল ছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার পরই সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে নিহত হয় 20 বছর বয়সী হামলাকারী ম্যাথিউ ক্রুকস। বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে আতঙ্ক। হাসপাতালে নেওয়ার পর ট্রাম্পের সাথে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়া শেষে বাসায় ফিরে গেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র সময় শনিবার সন্ধ্যা 6:15। পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারে মঞ্চে কথা বলছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাম্পের ডান কানের ওপরে অংশে এসে লাগে গুলি। মুহূর্তেই মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। প্রাথমিক চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ট্রাম্পের আঘাত গুরুতর নয়। পরে হাসপাতাল ছাড়েন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ট্রাম্প মঞ্চে ওঠার পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল। পরে গুলি চালানো শুরু হলে চিৎকার করতে থাকে সমর্থকরা। এ ঘটনায় সাধারণের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটা ভয়ানক। ট্রাম্পকে হত্যার চেষ্টা ভাবা যাচ্ছে না। তিনি আমাদের সাবেক প্রেসিডেন্ট। সামনে আবারও প্রেসিডেন্ট প্রার্থী তিনি। কেউ তাকে পছন্দ না করতে পারে, কিন্তু হত্যার চেষ্টা হতে পারে না। তাকে নির্বাচন করতে দেওয়া উচিত। এটা খুশির খবর যে তিনি সুস্থ আছেন, নিরাপদ আছেন। আমি আশা করি সামনে তিনি নির্বাচন করতে পারবেন। এই ধরনের কোনো বাধা তাকে আটকে রাখতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প এ ঘটনাকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটি অসুস্থ মানসিকতা। এছাড়া ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটা অসুস্থ মানসিকতা। সবার উচিত এ ঘটনার নিন্দা জানানো। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ট্রাম্পের উপর হামলার ঘটনাকে হত্যা চেষ্টা বলে মন্তব্য করেছে। এছাড়া হামলাকারীর উদ্দেশ্য শনাক্ত করতে কাজ করছে সংস্থাটি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে ইউরোপের দেশগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি জানান, এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের মধ্য দিয়ে রাশিয়া আক্রান্ত বোধ করলে জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশের রাজধানীগুলো আক্রান্ত হবে। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। এসবের মধ্যে আছে হাইপারসনিক টমাহক সহ অত্যাধুনিক সব মিসাইল। ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলন থেকে এ ঘোষণা আসে। এতে করে ক্ষোভে ফেটে পড়েছে রাশিয়া। ন্যাটো সম্মেলনে এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও জার্মানি জানায়, বিদ্যমান ক্ষেপণাস্ত্রগুলোর চেয়ে হাইপারসনিক বা টমাহক আরও দূরের বস্তুতে আঘাত হানতে পারে। মূলত ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে ইউরোপ নিজের সক্ষমতা বাড়াতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনে মনোযোগী হবে বলে বিবৃতিতে আশাবাদ জানানো হয়। 2026 সাল থেকে জার্মানিতে পর্যায়ক্রমে মোতায়েন করা হবে মার্কিন ক্ষেপণাস্ত্রগুলো। এটিকে উত্তেজনা বাড়ানোর পথে মারাত্মক এক পদক্ষেপ হিসেবে দেখছে রাশিয়া। সামরিকভাবে এর প্রতিক্রিয়া জানানোর হুমকি দিয়েছে তারা। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্র ইউরোপে যেসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়ার সেগুলো প্রতিহত করার সক্ষমতা আছে, কিন্তু রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা নেই ইউরোপের দেশগুলোর।
ইউরোপে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু রাশিয়া আর রুশ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ইউরোপের দেশগুলো। এটিকে পরিহাস উল্লেখ করে পেসকভ বলেন, যেসব জায়গায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন হবে সেসব জায়গা ও জার্মানি সহ ইউরোপের দেশগুলোর রাজধানী হবে ক্রেমলিনের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু। এদিকে জার্মানির মাটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানাচ্ছে দেশটির জোট সরকারে থাকা গ্রিন পার্টি। যুক্তরাষ্ট্রের সাথে এমন চুক্তি করায় জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজের সমালোচনা করে তারা বলছে, এতে করে বরং ইউরোপে আতঙ্ক আর উদ্বেগ বাড়বে। এ ধরনের পদক্ষেপকে উস্কানি হিসেবে দেখছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। বিবাহ বিচ্ছেদের পর নির্দিষ্ট সময় অপেক্ষার ইসলামী নিয়ম ইদ্দত না মেনে বিয়ে করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও বুশরা বিবি। এমন অভিযোগ এনে 2023 সালের নভেম্বরে মামলা করেন বুশরার প্রাক্তন স্বামী খাওয়ার মানেকা। এই অপরাধে ইমরান বুশরা দম্পতিকে দেয়া হয় 7 বছরের কারাদণ্ড ও 5 লাখ টাকা জরিমানার শাস্তি। বেআইনি বিয়ের অভিযোগে কারাবন্দী ইমরান ও বুশরাকে সম্প্রতি বেকসুর খালাস দিল ইসলামাবাদের একটি আদালত। স্ত্রী সহসায় জেল থেকে মুক্তি পেলেও ইমরানের ভাগ্যে কি আছে তা এখনো স্পষ্ট নয়। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। তৃতীয় স্ত্রী বুশরা বিবির সাথে অবৈধ সম্পর্কে জড়াননি ইমরান খান, ভাঙেননি কোনো ইসলামী আইন। তাই ইদ্দত চলাকালীন বিয়ে করার অভিযোগে কারাবন্দী পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে দেশটির আদালত। 13 জুলাই শনিবার দেয়া রায়ে জেল থেকে মুক্তি পাচ্ছেন বুশরা বিবি। কিন্তু ইমরানের কপালে জোটেনি সেই সৌভাগ্য। যে মামলায় কারাগারে আটক তিনি, সেটার রায় পক্ষে গেলেও কেন তাকে থাকতে হবে জেলে? 2018 সালে বিয়ের পিঁড়িতে বসেন ইমরান খান ও বুশরা বিবি। 2023 সালের নভেম্বর মাসে এই দম্পতির বিরুদ্ধে মামলা করেন বুশরার প্রাক্তন স্বামী খাওয়ার মানেকা। মামলার অভিযোগে বলা হয়, বিবাহ বিচ্ছেদের পরে ইসলামী আইন অনুযায়ী যতদিন পুনরায় বিয়ে করা থেকে বিরত থাকতে হয়, সেই সময়ের সীমারেখা কিংবা ইদ্দত মানেননি বুশরা বিবি। এমন বিয়ে ইসলামে নিষিদ্ধ। শরিয়া আইন ও পাকিস্তানের সংবিধান ভঙ্গ করার জন্য ইমরান খান ও বুশরা বিবির কঠোর শাস্তি চেয়েছিলেন খাওয়ার মানেকা। সেই মামলায় এই বছর ফেব্রুয়ারি মাসে 71 বছর বয়সী ইমরান ও তার 49 বছর বয়সী স্ত্রী বুশরা বিবিকে দোষী সাব্যস্ত করে ইসলামাবাদের একটি সিভিল আদালত। তাদের দেয়া হয় 7 বছর করে কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা করে জরিমানার শাস্তি। আদালতের এবারের রায়ে বলা হয়েছে, অন্য কোনো মামলায় অভিযুক্ত না থাকলে ইমরান বুশরাকে মুক্তি দিতে কোনো বাধা নেই। বিয়েতে হয়নি কোনো ধরনের প্রতারণা। বুশরা বিবির প্রাক্তন স্বামী খাওয়ার মানেকা 6 বছর কেন চুপ করেছিলেন সেই প্রশ্নও তুলেছে আদালত। মামলায় বাদীপক্ষের দেয়া প্রমাণাদি উপযুক্ত ও যথেষ্ট মনে করেননি বিচারক। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। মামলার রায়ে নির্দোষ প্রমাণিত হওয়ায় নিশ্চিতভাবেই জেল থেকে ছাড়া পাচ্ছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। তবে ইমরান এখনই মুক্তি পাবেন কিনা সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর দল পাকিস্তান তেহরিকে ইনসাফ ও তার ব্যক্তিগত আইনজীবীদের মধ্যে রয়েছে মতপার্থক্য। 2023 সালে ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে পাকিস্তানের একটি সামরিক স্থাপনায় হামলা করেছিল তার সমর্থকেরা। মনে করা হচ্ছে, তখন দায়ের করা মামলায় অভিযুক্ত দেখানোর কারণে এখনই জেল থেকে ছাড়া পাবেন না সাবেক এই প্রধানমন্ত্রী। একসময় প্লেবয় হিসাবে পরিচিত ছিলেন পাকিস্তানের স্বনামধন্য সাবেক ক্রিকেটার ইমরান খান। 1995 ও 2015 দুইবার বিয়ের পিঁড়িতে বসেন তিনি। 2018 সালে জীবনে আসেন বর্তমান স্ত্রী বুশরা বিবি। সার্বক্ষণিক বোরখা ও কালো নেকাবে ঢাকা পর্দানসীন বুশরার সাথে সম্পর্কে ইসলামপ্রিয় পাকিস্তানিদের কাছে বাড়ে ইমরানের গ্রহণযোগ্যতা। চলতি বছরের শুরুতে খারিজ করে দেয়া হয়েছিল শাস্তি আদেশের বিরুদ্ধে করা আপিল। এবারের রায়ে অবৈধ সম্পর্কের অভিযোগ থেকে মুক্তি পেলেন সাবেক এই প্রধানমন্ত্রী। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। তাইওয়ানে অস্ত্র বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মার্কিন প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। নিষেধাজ্ঞার আওতায় থাকা সেসব প্রতিষ্ঠানের অর্থ সম্পদ জব্দ করবে বেইজিং। এছাড়া চীনের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্যের উপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
বিশ্ব ব্যবস্থার নতুন মেরুকরণে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্বেষপূর্ণ সম্পর্ক দিন দিন বাড়ছে। এই বিবাদের অন্যতম প্রধান অনুষঙ্গ তাইওয়ান। তাইওয়ানকে বরাবরই নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। যুক্তরাষ্ট্র এক চীন নীতিতে বিশ্বাসী বলে জানিয়ে আসছে। অন্যদিকে স্বশাসিত তাইওয়ান নিজেকে চীনের অংশ বিবেচনা করে না। সব মিলিয়ে পারস্পরিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বেইজিংয়ের প্রভাব বলয় থেকে বেরিয়ে স্বাধীন রাষ্ট্র আকারে দাঁড়াতে চাইছে তাইওয়ান। যুক্তরাষ্ট্র তাতে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। চীন বরাবরই তাইওয়ানকে নিজের সঙ্গে একীভূত করার আহ্বান জানিয়ে আসছে। প্রয়োজনে তা করা হবে বলপূর্বক। এ অবস্থায় আক্রান্ত হওয়ার ভয়ে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নানা সময় অস্ত্র কিনছে তারা। যুক্তরাষ্ট্র তাইওয়ানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। ওয়াশিংটনের এই আচরণকে দ্বিমুখী নীতি বলে সমালোচনা করছে বেইজিং। তীব্র আপত্তির পরও তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির কারণে যুক্তরাষ্ট্রের প্রতি ভীষণ ক্ষুব্ধ বেইজিং। এর জেরে এবারে এই সব অস্ত্র বিক্রিতে সংশ্লিষ্ট মার্কিন সামরিক প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। 12 জুলাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ক বিবৃতি প্রকাশ করা হয়। সেদিন থেকেই নিষেধাজ্ঞা কার্যকর বলে জানায় তারা। বিবৃতিতে বলা হয়, নতুন করে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির মার্কিন ঘোষণা এক চীন নীতির গুরুতর লঙ্ঘন। এটিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং চীনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার অবমূল্যায়ন আকারে দেখছে বেইজিং। তারই প্রেক্ষাপটে মার্কিনীদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদনকারী 6টি প্রতিষ্ঠান ও এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট 5 ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে কার্যকর এ নিষেধাজ্ঞা। এর আওতায় চীনে তাদের স্থাবর অস্থাবর সকল অর্থ সম্পদ হিমায়িত করা হবে। একই সাথে চীনের কোনো প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা প্রাপ্তদের সঙ্গে কোনো রকম বাণিজ্যিক সম্পর্কে যেতে পারবে না। শুধু তাই নয়, হংকং ও ম্যাকাও সহ চীনে ভ্রমণও করতে পারবেন না নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। চীনকে শক্তিশালী করতে চলতি বছর সংস্কারমূলক কার্যক্রম আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনে ন্যায় প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনতে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান শি জিনপিং। বিস্তারিত ইফাত জাহানের প্রতিবেদনে। 2012 সালের ডিসেম্বরে চায়নার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন প্রেসিডেন্ট শি জিনপিং। শি প্রথমেই তার সংস্কারমূলক কাজ পরিচালনার জন্য একটি রূপরেখা নির্ধারণ করেন এবং চায়নার গুয়াংডং প্রদেশকে কাজ শুরুর জন্য বেছে নেন। এ সময় শি তার দল এবং দেশকে একত্রিত হওয়ারও আহ্বান জানান। শি বলেন, সে সময় তার সংস্কারমূলক কাজের সিদ্ধান্ত সঠিক ছিল এবং এখনও তাদের এ পথেই চলতে হবে। দেশ ও জনগণের সমৃদ্ধির পথে তারা এখনও অবিচল রয়েছেন বলে জানান শি। 1 দশকেরও বেশি সময় ধরে শি তার সংস্কারমূলক কার্যক্রমের পরিচালনা করে আসছেন এবং বাস্তবেও এগুলোর রূপ দেন। 2024 সালে তার এই কার্যক্রম আরও বাড়ানোর প্রতি আরও বেশি মনোযোগী হন শি। নতুন যুগে এবার চায়নার 140 কোটি মানুষকে নেতৃত্ব দিতে যাচ্ছেন শি। শি জিনপিং বলেন, এবার আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন তারা। সংস্কারের কাজে তাদের মৌলিক উদ্দেশ্যই হল দেশকে শক্তিশালী করা, চায়নার সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনার সাথে মানুষের জীবন উন্নত করা ও ন্যায় প্রতিষ্ঠা করা। শি বলেন, তবে এর আগে অবশ্যই নিজেদের শক্তিকে কেন্দ্রীভূত করতে হবে। দেশ এবং জনগণের পথে হাঁটার প্রত্যাশা ব্যক্ত করে শি উল্লেখ করেন, সংকট এখনও পুরোপুরি কাটেনি। চায়নার অর্থনীতির পুনরুদ্ধার এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে শি জনগণের সহায়তা কামনা করেছেন। শি বলেন, চায়নার আধুনিকীকরণে সকলকে একসাথে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যেতে হবে। ইফাত জাহান, বাংলা ভিশন। দক্ষিণ গাজার আল মাওয়াসি উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে 90 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 300 জনেরও বেশি মানুষ। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ দেইফকে লক্ষ্যবস্তু বানানোর দাবি এনে ভয়াবহ এই গণহত্যা চালায় দখলদার বাহিনী। ফিলিস্তিনের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁদে ফেলতে ইসরায়েলি বাহিনী তথাকথিত সেফ জোন টার্মটির ব্যবহার করছে বলে এরই মধ্যে অভিযোগ উঠেছে। ইসরায়েলি বাহিনীর উন্মাদ আচরণ ও নৃশংসতা বাড়লেও ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করেনি যুক্তরাজ্য। ডেস্ক রিপোর্ট।
দক্ষিণ গাজার আল মাওয়াসি উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ৯০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন অনেকে। ১০,০০০ মানুষেরই আশ্রয় কেন্দ্রে বেশ কয়েকবার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ দেইফকে লক্ষ্যবস্তু বানানো হয় বলে দাবি করে ইসরায়েল। নেতানিয়াহু বলছেন, তবে দেইফ মারা গেছে কিনা তা নিশ্চিত নয়। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী বলছে, দেইফকে লক্ষ্যবস্তু বানানোর মিথ্যে দাবি করে শিবিরে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তারা। ফিলিস্তিনি যোদ্ধাদের ফাঁদে ফেলতে ইসরায়েল সেফ জোন টার্মটি ব্যবহার করছে বলে অভিযোগ করেন কাতার ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক হাসান বারারি। তিনি বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর তথাকথিত সেফ জোন ফিলিস্তিনি নেতাদের ফাঁদে ফেলে একটি হত্যার পরিকল্পনা মাত্র। কারণ যুগ যুগ ধরেই ফিলিস্তিনের শীর্ষস্থানীয় নেতাদের হত্যার প্রচেষ্টা চালিয়ে আসছে ইসরায়েল। দেইফকে লক্ষ্যবস্তু বানিয়ে গণহত্যা চালানো কতটুকু যৌক্তিক বলে ইসরায়েলের কাছে প্রশ্ন রাখেন এই অধ্যাপক। শনিবার পশ্চিম গাজার এক উদ্বাস্তু শিবিরেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১৭ জন মারা যান। উত্তর গাজার ৭টি উদ্বাস্তু শিবিরে এক মসজিদে হামলার পর মুসল্লি সহ কমপক্ষে ২০ জন মারা গেছেন। ওদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার এক সৈন্য মারা যায়, আহত হয় ৩ জন। ইসরায়েলি বাহিনীর উন্মাদ আচরণ এবং নৃশংসতা বাড়লেও ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করতে নারাজ যুক্তরাজ্য। ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৮,৪৪৩ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৮৮,৪৮১ জন। ইফাত জাহান, বাংলা ভিশন। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।